সত্য প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময়। 3 দিনের সাধারণ ছুটির পর খুলল অফিস আদালত, কলকারখানায় যোগ দিলেন শ্রমিকরা। জনমনে স্বস্তি। এবং 4-5 দিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাঠে ধৈর্যের পরিচয় দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। নাশকতা করতে সারা দেশের শিবির ছাত্রদলের ক্যাডাররা ঢাকার আশপাশে অবস্থান করছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণকেই এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে এডিটর্স গিল্ডসের উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা প্রধান এবং জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার পরিস্থিতি কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ধারণা ছিল এ ধরনের একটা আঘাত আসতে পারে। কোটা আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতি সৃষ্টির পেছনে অনেক বড় ষড়যন্ত্র ছিল জানিয়ে সরকার প্রধান বলেন, এটা যে একটা বিরাট চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। প্রধানমন্ত্রী বলেন, সারা বাংলাদেশ থেকে শিবির জামায়াত এসেছে, সঙ্গে সঙ্গে কিন্তু ছাত্রদলের ক্যাডাররাও সক্রিয় ছিল। এ সময় সত্য সংবাদ প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? যে যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে। মালয়েশিয়াকে তাদের পেরুজোয়ার ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে তৈরির আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মালয়েশিয়ার বিদায়ী হাই কমিশনার হাসনা মোহাম্মদ হাশিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করার সময় তিনি এই আহ্বান জানান। বৈঠকে হাসনা মোহাম্মদ হাশিম বলেন, স্থানীয় পিএইচপি মোটরস এখানে মালয়েশিয়ান ব্র্যান্ড পেরুজোয়া গাড়ির অ্যাসেম্বলিং করছে। প্রধানমন্ত্রী এবং হাই কমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকে এই দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী এবং বিদ্যমান সম্পর্কের কথা স্মরণ করেন। নির্বাহী আদেশে টানা 3 দিন বন্ধ থাকার পর খুলেছে অফিস আদালত। আজ সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে অফিস। এ সময় রাজধানী পুরোপুরি চিরচেনা রূপে না ফিরলেও কর্মব্যস্ততা ছিল সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানগুলোতে। আতঙ্কের মধ্যে সেনাবাহিনীর সরব উপস্থিতিতে স্বস্তি নিয়ে অফিসে এসেছেন বলে জানান সরকারি বেসরকারি কর্মকর্তারা। আবির হোসেনের ক্যামেরায় কাস্টমারদের রিপোর্টে বিস্তারিত। উদ্ভূত পরিস্থিতি সামাল দিয়ে অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে এখনও মাঠে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে সাজোয়া যান নিয়ে তৎপরতা চালাতে দেখা গেছে তাদের। টানা 3 দিন বন্ধ থাকার পর অফিস আদালত খোলায় নির্ধারিত সময়ের আগেই অনেকেই চলে আসেন কর্মস্থলে। নিরাপত্তা থাকলেও শঙ্কা ছিল অনেকের মনে। মোটামুটি ভালো, আমাদের মোটামুটি সেনাবাহিনী কর্মকর্তারা ছিল এখানে, দেখলাম অনেক গাড়ি রাস্তাঘাটে, কোনো প্রবলেম হয়নি, আশা করি ভালো। কোনো বিটি কাজ করে নাই, মোটামুটি ভালোভাবে আসছি। তো অনেকদিন পর অফিসে আসলাম, ভালো লাগতেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় খুলে দেওয়া হয় একই দিনে। সচিবালয়ের সামনে মোতায়েন করা হয় সেনাবাহিনী। প্রবেশপথে দেখা যায় পুলিশের কড়াকড়িও। এ সময় আর্থিক লেনদেন সহ প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় ভোগান্তির কথা জানান সেবাগ্রহীতারা। ভয় তো অবশ্যই কাজ করতেছে, আর ভোগান্তি তো অনেক ভোগান্তি করলাম, ভুক্তভোগী, কারণ রিক্সা পাই না, কোনো গাড়ি পাই না। আমার আসতে যে একটা সমস্যা হইলো, 1 টাকার ভাড়া এখন 2 টাকা দিয়ে আমাকে আসতে হইলো। স্বভাবতই আমরা একটু প্রবলেমে পড়েছিলাম আর কি। তো এখন আমরা মোটামুটি আসছি, এখন কাউন্টারে লাইনে আসছি, এখন আমরা তাদের সেবা নিচ্ছি আর কি। তবে এখন থেকে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চলবে বলে জানান সোনালী ব্যাংকের এই কর্মকর্তা। আমরা আশা করছি যে আমাদের অন্য দিনের তুলনায় আজকে হয়তো একটু গ্রাহকের চাপ বেশি থাকতে পারে, এবং আমি সকাল থেকে শুরু হওয়ার সাথে সাথে লক্ষ্য করেছি যে অনেক গ্রাহক ইতিমধ্যে ব্যাংকের সেবা নেওয়ার জন্য উপস্থিত হয়েছে।
তো আমাদের লোকজন বা আমাদের কর্মী বাহিনী যারা আছেন তারা প্রস্তুত আছেন যে এই নির্ধারিত যে সময়সীমার মধ্যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমটা যদি মানুষকে সর্বোচ্চ পরিমাণ সেবাটা আমরা করতে পারি সেই ব্যাপারে আমাদের তৎপরতা থাকবে এবং যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে এবং ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না বলেই আমার বিশ্বাস। আপাতত 11টা থেকে 3টা পর্যন্ত অফিস আদালত খোলা হলেও পর্যায়ক্রমে পুরোদমে চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে ছুটি শেষে প্রথম অফিস সবার জন্য একরকম হলেও ব্যতিক্রম ছিল আন্দোলনের আড়ালে সন্ত্রাসী হামলায় ভাঙচুর আর আগুনে পড়ে যাওয়া অফিসগুলো। এমন কয়েকটি দপ্তর ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শফিউদ্দিন আহমেদ। নির্বাহী ছুটি শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে প্রতিটি অফিসে। সেই হিসাবে অফিসে উপস্থিত দপ্তর প্রধান সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী। তবে এক্ষেত্রে অন্যান্য কর্মকর্তাদের সাথে পার্থক্য রয়েছে এই কর্মকর্তাদের। কোটা আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাসী গোষ্ঠীর নাশকতায় তছনছ মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। নির্দিষ্ট সময়ে অফিসে হাজির হয়েছেন মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সবাই। তবে নিজ কক্ষে বসার মতো সুযোগ না থাকায় ভবনের নিচে চেয়ার টেবিল পেতে কোনো রকমে চালিয়ে যাচ্ছেন কার্যক্রম। আমরা তো 5 তলায় ছিলাম, এখন আসছি আজকে তো অফিস খুলছে, এখন স্যাররা বলতে পারবে কেমনি, আমরা তো ছাত্র মিশরা মানে আমাকে ভয়াবহ বিভীষিকাকারে অগ্নিকাণ্ডের। বনানীর সেতু ভবনের চিত্র আরও করুন। নাশকতাকারীদের হামলায় এই ভবনটি এতটাই ক্ষতিগ্রস্ত যে সেখানকার কোনো ফ্লোর এমনকি নিচতলায় বসার সাহস পাচ্ছেন না কেউ। তাই উন্মুক্ত কম্পাউন্ডে তাঁবু খাটিয়ে চলছে অফিস। সেতু সচিব সহ অন্যান্য কর্মকর্তা তাঁবুর নিচে বসে চালাচ্ছেন দাপ্তরিক কাজ। কর্মকর্তা কর্মচারীদের বহন করার পাশাপাশি নাগরিক সেবায় নিয়োজিত গাড়িগুলোও পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন যে আমরা এই ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোরটা যেতে পেরেছি, বাট উপরের যে ফ্লোরগুলো আছে সেগুলো এখনো পুরোপুরি এক্সপ্লোর করা সম্ভব হয়নি। এই জন্য যে আগে নিশ্চিত করতে হবে যে ভবনটা উপরে যাওয়ার জন্য নিরাপদ কিনা। দেখুন, নির্বাহী ছুটি আজকে তো শেষ হয়েছে, আজকে তো অফিস শুরু হয়েছে। আমরা কিন্তু 18 তারিখে আগুন লাগার পর 19 তারিখ থেকে আমাদের যে জরুরি যোগাযোগ সেগুলো আমরা এখানে এসেই করতে হয়েছে। ক্ষতিগ্রস্ত সরকারি ভবনগুলো পরিদর্শন করেছেন পূর্ত সচিব। জানালেন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। আমাদের যতগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন যে ত্রাণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বিটিভি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমরা সব জায়গাতেই পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার টিম কাজ করছে এবং আমরা প্রত্যেকেই চেষ্টা করছি যে আমরা যত দ্রুত সম্ভব এর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা। এটা আসলে একটি নারকীয় ঘটনা। এই ধরনের মানে রাষ্ট্রীয় সম্পদের এই ধরনের ক্ষতি এটা অভাবনীয় এবং যারা করেছে তারা, আমি জানি না তারা কোন বিবেক বোধ থেকে এটা করেছে, কারণ এটি 17 কোটি মানুষের সম্পদ। সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রতিদিন এভাবেই অফিস চলমান রাখার সিদ্ধান্ত কর্মকর্তাদের। শফিউদ্দিন আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশে সাধারণ ছুটির পর খুলেছে তৈরি পোশাক কারখানা। একই সঙ্গে কারফিউ থাকলেও পোশাক খাতে সংশ্লিষ্ট পণ্য পরিবহন করা হচ্ছে। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডি বাসভবনে বিজিএমইএ এবং বিকেএমইএ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হয়। এরপর আজ সকাল থেকে গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জ সহ শিল্পাঞ্চল সমূহের পোশাক কারখানা খুলে দেওয়া হয়। কয়েকদিন বন্ধ থাকার পর শ্রমিকরা হাস্যোজ্জ্বল মুখে কারখানায় যোগ দেন। এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় পোশাক কারখানা নিরাপত্তা বাড়িয়েছে কর্তৃপক্ষ। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নাশকতায় অংশ নেওয়া অপরাধীদের একে একে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ এবং আনসার সদস্যদের পরিবারের আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রদের কোটা আন্দোলন একটা সহিংস আন্দোলনে পরিণত করেছে বিএনপি জামায়াত। সামির আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য যারা ইন্ধন দিয়েছে তারা ছাত্রদের বাদ দিয়ে নিজেরাই সামনে নেমে এসেছিল। পুলিশ, বিজিবি, আনসার সহ সব বাহিনী ধৈর্যের সাথে এই সহিংসতা মোকাবিলা করেছে। সচিবালয়ে নিজ দপ্তরে কোটা সংস্কার আন্দোলনে নিহত পুলিশ ও আনসার সদস্যদের আর্থিক সহায়তা প্রদান শেষে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর যারা আজকে প্রাণ ত্যাগ করেছেন তাদের ফ্যামিলি আসছেন, আমরা তাদের সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাদের যেন এই কষ্ট সহ্য করার ক্ষমতা তাদের দেন, আমরা সেই মহান রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনা করছি এবং তাদেরকে আমরা আমাদের তরফ থেকে
মানে আমরা যতখানি আজকে যতখানি সম্ভব হচ্ছে আমরা সেগুলো আমরা প্রদান করছি। ভবিষ্যতে আমরা তাদের প্রতি নজর রাখব, তারা যেন তাদের ছেলেমেয়েরা যেন সঠিকভাবে লেখাপড়া পায়। তিনি বলেন, বাংলা ভাই যে জঙ্গি উত্থান করেছিল, এই জামাত বিএনপি একই কাজ করছে। সবাইকে একসাথে এসব প্রতিহত করারও আহ্বান জানান মন্ত্রী। মামলা কিন্তু রুজি হচ্ছে, কারণ আপনারা দেখেছেন এদের ব্যাপকতাটা দেখেছেন। মানে হাজার হাজার মানুষ আপনারা নিশ্চয়ই দেখেছেন, সারা বাংলাদেশে যত জায়গায় তাদের কনসেন্ট্রেশন ছিল, যত ডিস্ট্রিক্টে, সবগুলি নিয়ে ঢাকায় নিয়ে আসছে। এটাও আপনারা খেয়াল করেছেন। কাজেই এই অ্যাটাকটা ছিল তাদের পরিকল্পিত এবং সুপরিকল্পিত অবস্থায়, মানে তারা এই ঘটনাগুলি ঘটিয়েছে। কাজেই মামলা কয়টা হবে, কখন হবে, কিভাবে হবে, সেগুলি আমরা বলতে পারছি না। মন্ত্রী বলেন, বাধ্য হয়েই কারফিউ জারি করা হয়েছে। আগামী ২-৪ দিনের মধ্যে সব নিয়ন্ত্রণে চলে আসবে বলেও আশা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা আন্দোলনে ভর করে বিএনপি জামায়াতের ধ্বংসযজ্ঞে দেশ যখন সংকটে, তখন সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, মির্জা ফখরুলের পক্ষপাতিত্বমূলক বক্তব্য প্রমাণ করে তারা দেশের অর্জন চায় না, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতায় বিশ্বাস করে না। বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই। সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে জানিয়ে দলীয় নেতাকর্মীদের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে পাড়া মহল্লায় সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশনা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল যখন ওদের পক্ষ হয়ে কথা বলে, একটু লজ্জা শরম নাই? এত মিথ্যাচার করতে পারে, এত মিথ্যা কথা বলে। মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার চেতনা এদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে আজ বাংলাদেশে বিটিভি ভবন, আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি ধারক বাহক বিটিভিকে আজকে পুড়ে ছাই করা হতো। এবার সারা বাংলা। দর্শক, কিছুক্ষণ আগে গাইবান্ধা জেলা কারাগারের সামনে থেকে সেখানকার নিরাপত্তার সবশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী সুমন মণ্ডল। ঘিরে ঘটে যাওয়া সারা দেশের অস্থিতিশীল যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আসলে গাইবান্ধায় কিন্তু এর তেমন প্রভাব পড়েনি। আর আমি যে জায়গাটিতে রয়েছি এটি গাইবান্ধা জেলার যে জেলা কারাগার। আসলে এই যে বিগত দিনে এই কোটা আন্দোলনকে ঘিরে নরসিংদীতে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এই ব্যাপক পরিমাণ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখতে পাচ্ছেন, যেখানে জেল পুলিশের পাশাপাশি স্থায়ীভাবে একটি পুলিশ ক্যাম্প এবং পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে তারা কাজ করছে। আমি আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে এই যে কোটা আন্দোলনকে ঘিরে যে জরুরি অবস্থা চালু রয়েছে, এই জরুরি অবস্থা যে চালুর পর থেকে কিন্তু এখন ক্রমান্বয়ে কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং এর ফলে কিন্তু আগামীকাল থেকে গাইবান্ধা জেলায় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান খোলার কিন্তু সিদ্ধান্তও নিয়েছে। তো এই যে গাইবান্ধা জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি কিন্তু ক্রমেই কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে। আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি যে এই যে নরসিংদীতে যে ঘটে যাওয়া যে ঘটনার পর থেকে কিন্তু যে এই যে প্রতিটি সারা দেশের যে জেলখানাগুলো রয়েছে, এখানে কিন্তু ব্যাপকভাবে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে করে এই যে আইন শৃঙ্খলা বিঘ্ন বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এবং তখন থেকে কিন্তু আমাদের যে গাইবান্ধায় আমরা বিভিন্ন জায়গায় সকাল থেকে যেটি লক্ষ্য করেছি যে সকাল থেকে যে তাদের মানুষ যে যখন যে এই জরুরি অবস্থা শিথিল করে, তখন তারা তাদের যে কর্মময় যে কাজগুলো এগুলো করে নেয়। এবং আমরা যে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তাদের মাঝে যে এখন যে ভীতিকর অবস্থা যেটি ছিল প্রথম অবস্থায়, এটি কিন্তু ক্রমেই কাটতে শুরু করেছে। তো আসলে আমার কাছে কিন্তু যে গাইবান্ধার সব মিলে যেটি আমি যে লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত গাইবান্ধার অবস্থা স্বাভাবিক এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। তো আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধার আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির যে সবশেষ খবর। নরসিংদীর রায়পুরায় জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের আত্মসমর্পণের জন্য মাইকিং করা হচ্ছে। জেলা প্রশাসকের নির্দেশে এই মাইকিং করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হাসান।
পালিয়ে যাওয়া কয়েদিদের নিকটস্থ থানা বা জেলা কারাগারে আত্মসমর্পণের জন্য বলা হয়। আর যারা আত্মসমর্পণ না করবে তাদের বিরুদ্ধে জেলা পলায়ন, অগ্নিসংযোগ, অস্ত্র লুণ্ঠন, নাশকতার দায়ে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। বান্দরবানের রুমা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট KNF এর সন্দেহভাজন 2 সদস্য নিহত হয়েছেন। সকালে রুমা সদর ইউনিয়নের সাইকোটপাড়া এলাকায় এই ঘটনা ঘটে, তবে নিহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ জানায় সকালে রুমা সদর ইউনিয়নের সাইকোটপাড়া এলাকায় KNF সদস্যরা অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযানে যায়। পরে KNF সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। গোলাগুলিতে KNF এর 2 সদস্য নিহত হয়। এই ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এর সাথে শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সত্য প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময়। 3 দিনের সাধারণ ছুটির পর খুলল অফিস আদালত। কলকারখানায় যোগ দিলেন শ্রমিকরা, জনমনের স্বস্তি। এবং 4-5 দিনের মধ্যেই সবকিছু স্বাভাবিক হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাছের ধৈর্যের পরিচয় দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।